জীবন আজ নিলামে উঠেছে, মৃত্যু অসহায়। জীবন আজ নিলামে উঠেছে, মৃত্যু অসহায়। স্বপ্নপথেই স্বপ্ন শেষ, অচিন ঠিকানায়। লজ্জা লাগে। আপনারা সবাই জানেন, আহমেদাবাদে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে গেল। এয়ার ইন্ডিয়ার 787 ড্রিম লাইনার 625 ফুট উচ্চতা ওঠার পর বিমানটি ভেঙে পড়ে। কিন্তু কেন ভেঙে পড়লো? তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অনেক তথ্য আছে, অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ঠিক আছে, ঠিক আছে। 30 সেকেন্ডের মাথায় বিমানের দুটো ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে গেল। আর এদিকে তেল সার্ভিসেরও লাইন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এগুলো সবই কি টেকনিক্যাল ত্রুটি, না এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র ছিল? এই বিষয় নিয়ে যখন তদন্ত শুরু হলো, তখন তদন্তকারীদের হাতে কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এর পিছনে তুরস্কের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। অপারেশন সিন্দুরের পরে যখন তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ায়, আর তখনই ভারত সরকার তুর্কি ক্লিয়ার অ্যান্ড সিকিউরিটিকে সম্পূর্ণ বাতিল করে দেয়। শিখ ফর জাস্টিস নামে একটা সংগঠন, যার নেতা রূপত সিং পান্নু, আর যাকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়েছে, সে একটা ভিডিও বার্তার মাধ্যমে বলে ভারতের নাগরিকদের এয়ার ইন্ডিয়া বিমানে ওঠা এই মুহূর্তে বিপজ্জনক। দেখুন সেই ভিডিও। तो बाद एयर इंडिया च सफर नहीं करना, जान खतरा हो सकता। এরা কিছু লোককে লেলায় দেয়। ঠিক তার দুদিন পর 12ই জুন এয়ার ইন্ডিয়া 787 ড্রিম লাইন বিমানটি দুর্ঘটনা হয়। কাদের ইচ্ছেতে এটা হলো? কারা চেয়েছিল প্লেনটা আকাশ ছোঁয়ার আগে মাটিতে ভেঙে পড়ুক? এটা কি একটা নিছকই দুর্ঘটনা, না ষড়যন্ত্র? আসুন ব্যাখ্যা করি। আর এই ভিডিওটাতে আমি এমন কিছু তথ্য দেবো যা আপনার চোখ কপালে উঠে যাবে। বলেন কি? বোয়িং 787 এর কিছু প্রযুক্তিগত দিক আমাদের প্রথমেই দেখে নেওয়া যাক। এই বিমানে প্রথমত 3 জায়গায় তেলের ট্যাঙ্ক থাকে, একটা ডান ডানায়, একটা বাম ডানায়, আর একটা মাঝখানে। এবং এই ট্যাঙ্কগুলোকে নাইট্রোজেন দিয়ে রাখা হয় যাতে করে বিস্ফোরণ না ঘটে। আর যদি কোনো কারণে তেল লাইন বন্ধ হয়ে যায়, তাহলে সেই বিমান আকাশে বেশিক্ষণ থাকতে পারে না। আর যদি আগে থেকে তেল বন্ধ করে দেওয়া হয়, তাহলে সাকশন পাইপে যে পরিমাণ তেল থাকে তার যে কোনো সময়ে বিমান বন্ধ হয়ে যেতে পারে। আর যদি মূল পাইপের ভালভ বন্ধ করে দেওয়া হয়, তাহলে 40 থেকে 50 সেকেন্ড বিমান আকাশে উড়ে থাকতে পারে, মানে 700 ফুটের মতো। আর আহমেদাবাদে বিমানটাও ঠিক তাই হয়েছিল। 625 ফুট উঠে ঠিক 30 সেকেন্ডের মাথায় বিমানটা আছড়ে পড়ে, মানে দুটো ইঞ্জিনই বিকল হয়ে যায়। বিমানের তেল ঠিকঠাক আছে কিনা, ইঞ্জিনের সবকিছু ঠিক আছে কিনা, এই সবকিছু দেখভালের কাজ করে গ্রাউন্ড টেকনিশিয়ানরা। তারপরে পাইলটকে ডেকে সবকিছু দেখিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন, পাইলটের হাতে তেল খোলা বা বন্ধ করার কোনো অপশনই থাকে না, যদি না আগে থেকে সেটা বন্ধ থাকে। আর যদি আগে থেকে সেই তেল লাইন বন্ধ করে দেওয়া হয়, তাহলে পাইলটের কিচ্ছু করার থাকে না। এখান থেকে একটা ধারণা পাওয়া গেল, এটাই বোঝা যাচ্ছে যে আগে থেকে হয়তো তেল লাইনটা বন্ধ ছিল। অনেকেই আবার বলছে আগে থেকে নাকি বোমা রাখা ছিল। এটা কখনোই সম্ভব নয়, কারণ বর্তমানে যে হারে প্লেনে ঢোকার আগে কড়া সিকিউরিটি দিয়ে চেক হয়, তাই তাতে করে বোমা বা বিস্ফোরণ রাখা প্লেনে সেটা একদম অসম্ভব ব্যাপার। তাছাড়া পুরো এয়ারপোর্ট সিসিটিভিতে মোড়া থাকে। একটা অভিযোগ উঠছে নকল। কিছু কিছু মানুষের ধারণা যে পাখির ধাক্কাতে নাকি প্লেনটা ভেঙে পড়েছে, কারণ পাখির যদি ধাক্কা লাগে প্লেনের একটা ইঞ্জিন বিকল হবে, কখনোই দুটো ইঞ্জিন বিকল হতে পারে না। তাই এই মুহূর্তে এখন সবচেয়ে বড় হাতিয়ার হলো সিসিটিভির ফুটেজ। সেই সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে সেদিন গ্রাউন্ড ফ্লোরে টেকনিশিয়ান কারা ছিল, কারাই বা তেল ভরেছিল, তেল ভরার পর কি ভাল্বটা বন্ধ করে দিয়েছিল, সেই সব নিয়ে এখন তদন্ত চলছে। মিথ্যা কথা। আর আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনাটা হয়েছিল, সেই বিমানটা ছিল বোয়িং কোম্পানি। আর এই বোয়িং কোম্পানির বিরুদ্ধে আওয়াজ তোলা দুজন ব্যক্তিকে অস্বাভাবিকভাবে মরতে হয়েছিল। একজনের নাম জন বার্নেট আর অন্যজন হলো জশুয়া ডিন। একজনের মৃত্যু হয়েছিল নিজের গাড়ির ট্রাকে গুলিবিদ্ধ হয়ে, আর একজন ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে। আর কি আজব ব্যাপার দেখুন, এই দুজনই বোয়িং কোম্পানির বিরুদ্ধে সরব হয়েছিল। ত্রুটিপূর্ণ পার্টস ব্যবহার করা, খারাপ কোয়ালিটির জিনিসপত্র দেওয়ার জন্য এরাই প্রথম বোয়িং কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তোকে আমি দেখে নেব। আর জন বার্নেট ছিলেন বোয়িং কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, আর 32 বছর এই পদেতে তিনি কাজ করেছিলেন। লো মানে পার্টস দেওয়ার জন্য তিনিই প্রথম প্রতিবাদ করেছিলেন। আর এরই ফলস্বরূপ তার চাকরিটাও চলে যায়, কারণ তিনি গোটা বিষয়টাকে মিডিয়ার সামনে আনেন এবং বোয়িং কোম্পানির বিরুদ্ধে কোর্টে কেসও করেন। কোর্ট যখন তদন্ত করে এবং দেখে জন বার্নাটের সবকটা কথাই সত্যি কথা, তার কিছুদিন পর কোর্টে যাওয়ার পথে নিজের গাড়িতেই গুলিবিদ্ধ অবস্থায় তার দেহ পাওয়া যায়। পরে পুলিশ সেটাকে তদন্ত করে জানায় উনি নিজে আত্মহত্যা করেছেন। এবার আপনারাই বলুন, যে মানুষটা একটা অত বড় কোম্পানির বিরুদ্ধে লড়তে গিয়ে সে গুলিবিদ্ধ হয়েছে, এই কথাটা কি মানা যায়? কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। জশুয়ার মৃত্যু ঠিক এরকম হঠাৎ করে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে হয়েছিল। অথচ দেখুন, আহমেদাবাদে যে বিমানটা ভেঙে পড়েছিল সেটা ছিল বোয়িং স্টার লাইনার। তাই আমি আমার যতটুকু তথ্য দিলাম, বাকি প্রশ্নের উত্তর আপনাদের হাতে। এই ভিডিওটাতে আমি শুধু আমার নিজের অভিমতটা দিলাম, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। হয়তো আমার তথ্যে কিছু ভুলও হতে পারে, তাই সবার কাছে আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটা শুধুমাত্র মানুষকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য বানানো হয়েছে। আর যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি রইল আমার অনেক অনেক সমবেদনা। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর বন্ধুদের কাছে অনুরোধ, পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।